আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সহ 4 বিকল্প প্রস্তাব। ভোটের আগে সাংবিধানিক আদেশ কার্যকর চায় জামায়াত। মৌলিক সংস্কারের জন্য আদালতে যাওয়ার পরামর্শ বিএনপি। ম্যাক্সিমাম ভোটার মেজরিটি যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে, এই সংস্কারগুলোকে স্বীকৃতি দিয়ে না বলে, সেটা একটা লেজিটিমেসি আসবে। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে উইথ অ্যামেন্ডমেন্ট, কিন্তু এটাকে ডিক্লাইন করার কোনো সুযোগ এখানে আছে বলে আমি মনে করি না। রোজার আগে এই নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর সরকার। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা, তরুণরা ভোট কেন্দ্রে আসবে বলে আশাবাদ। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক, রেলপথ অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। যানজটে সীমাহীন ভোগান্তি, কালো কর্মসূচির ঘোষণা। তারা 3 দফা সম্পূর্ণই অযৌক্তিক দাবি স্থাপন করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা এই ব্লকের কর্মসূচি পালন করেছি। আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছি। আলোচনার সাপেক্ষে যদি না সমাধান করে, অনেক গাড়িওয়ালারা, রাস্তার যাত্রীওয়ালারা এরা কি করবে? ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদের সাক্ষ্য, হত্যায় জড়িত বাহিনীর সদস্যদেরও বিচারের আওতায় আনার দাবি। সাবেক প্রধানমন্ত্রীর আরও 2টি লকার জব্দ। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের প্রতিনিধি দলে যাচ্ছেন বিএনপি, জামায়াত এবং এনসিপির 4 নেতা। সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠক করবেন ডক্টর ইউনূস। ঐকমত্য কমিশনের আলোচনাকে অসম্মান করে রাজপথে কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলামী সহ কিছু দল। পাল্টা কোনো কর্মসূচি নয়, বরং নির্বাচন সামনে রেখে জনগণের কাছে যাচ্ছে বিএনপি। একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে এমন কর্মসূচি কিনা সেই প্রশ্ন উঠেছে জনমনে। আন্দোলনের ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে জামায়াতের অনীহাও স্পষ্ট হয়েছে বলে মনে করেন আমির খসরু। আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি, চলছে সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদ তৈরিতে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ মুহূর্তের তোড়জোড়। সেই সভায় অংশ নেওয়ার পাশাপাশি 5 দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক কয়েকটি দল। তাই এখন রাজনীতির আলোচনায়। সমসাময়িক এসব বিষয় নিয়েই রাজধানীর বনানীর হোটেল সারিনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এমন কর্মসূচি অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি অসম্মান। আমাদেরকে তো রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দেয় নাই যে আপনারা বসে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন। যেখানে ঐক্যমত হয়েছে সেগুলো জনগণের কাছে যাবে, ঐক্যমত হয়নি ওইটাও জনগণের কাছে যে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে। নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে, তা না হলে যেখানে আলোচনাই শেষ হয় নাই, আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান তার মানে কি? তার মানে তারা ঐক্যমতের যে আলোচনা সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। পরিবর্তিত পরিস্থিতিতে পরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেই আন্দোলনের কর্মসূচি কিনা এমন প্রশ্ন তোলেন আমির খসরু। যে কোনো শক্তি এখানে দেশকে একটা আবার অস্থিতিশীল পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে আবার যেই শক্তি পালিয়ে গেছে, যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা, এটাও তো একটা প্রশ্ন আসতে পারে, তাই না? এবং আমরা তো ইতিমধ্যে লক্ষণও দেখতে পাচ্ছি। জামাত সহ অন্যান্য দলগুলোর এমন কর্মসূচিকে বিএনপি চাপ মনে করছে না বলেও জানান দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। কিছু মহল এখনও ভোট বিলম্বিত করার চেষ্টা করছে, তবে অন্তর্বর্তী সরকার সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সাথে বৈঠকে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, রমজানের আগেই নির্বাচন হবে এবং এটি দেশের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে। আগামী নির্বাচনে তরুণ ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোট দিতে আসবে বলেও আশাবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, 15 বছরেরও বেশি সময় পর অনেকেরই এটিই হতে যাচ্ছে প্রথম ভোট দান। 1 ঘণ্টাব্যাপী আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়েও আলোচনা হয়। বাংলাদেশে আশ্রিত 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য আরও সহায়তা দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিশেষ করে সহায়তা ঘাটতির কারণে বন্ধ হয়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্পের স্কুলগুলো পুনরায় চালু করতে সাহায্যের আহ্বান জানান তিনি। এ সময় বাংলাদেশ সঠিক পথে এগুচ্ছে বলে মন্তব্য করেন এক ডাচ এমপি। ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকির বিচার সহ 7 দফা দাবিতে আগামীকালও দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে 7 রাস্তার অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সমস্যা সমাধানে 6 সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছেন বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বুধবার সকাল 11:15টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তার মোড়ে অবস্থান নেয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শিক্ষার্থীদের সমাগম। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে 7 রাস্তার মোড়ে জড়ো হতে থাকে তারা। দাবি আদায়ে স্লোগানে মুখর হয় চারপাশ। প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকিদাতাদের শাস্তি, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের 3 দফা দাবির পক্ষে সব কার্যক্রম বন্ধ সহ নানা দাবি তুলে ধরেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। আমাদের উপশহরী প্রকৌশল 10ম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য বরাদ্দ। এখানে বিএসসিরা অযৌক্তিকভাবে আমাদের দাবির বিরুদ্ধে তারা কাজ করতেছে। আমাদের মধ্যে থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মাত্র 5 জন থাকতেছে, তাদের পক্ষ থেকে থাকতেছে 17 জন 30 জনের মধ্যে। তো এবার এটা কখনোই একটা সমকমিটি হতে পারে না। সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ যেসব বাহিনীর সদস্যরা জুলাই হত্যায় জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে। বাহিনীর কথা বলে কেউ যেন পার না পায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 47তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি। এর আগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের 2 দিনব্যাপী জেরা শেষ। বুধবার শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সবশেষ সাক্ষী হিসেবে গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের প্রথম দিনের সাক্ষ্য নেয় ট্রাইব্যুনাল। সাক্ষ্যতে 2008 সালে কোটা আন্দোলন, 2019 সালের ডাকসু নির্বাচন, সবশেষে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগ, ছাত্রলীগের দমন নিপীড়নের বর্ণনা দেন নাহিদ ইসলাম। বলেন, জুলাই আন্দোলনে কেন্দ্রীয় ও ঢাবি ছাত্রলীগের নেতারা বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শিক্ষার্থীদের উপর ব্যাপক নির্যাতন চালায়। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো, সেই বিষয়টা তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন। তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না এবং এটা ভারত সরকার মনে রাখবে। সেই তথ্যটি তিনি দিয়েছেন আদালতকে এবং এর মাধ্যমে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতে। জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিতে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 7 উপদেষ্টার পাশাপাশি এবার সরকার প্রধানের সফর সঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 4 রাজনীতিক। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, নির্বাচন আসন্ন, রাজনীতিকরাই দেশ চালাবেন, তাই তাদের প্রতিনিধি দলে যুক্ত করা হয়েছে। অন্যান্য জায়গার মতো নিউ ইয়র্কে সরকার বিরোধী কোনো বিক্ষোভ হলেও বাংলাদেশের কিছু করার নেই উল্লেখ করে তৌহিদ হোসেন দাবি করেন, নিউ ইয়র্ক পুলিশ এমন পরিস্থিতি সামাল দিতে সক্ষম। 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বসছে বিশ্ব নেতাদের বার্ষিক সভা জাতিসংঘ সাধারণ পরিষদ। এতে যোগ দিতে 22 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র পৌঁছাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবার বহুপাক্ষিক এই আয়োজনে বাংলাদেশ প্রতিনিধি দলে থাকছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আক্তার হোসেন ও বিএনপির অপর নেতা হুমায়ুন কবির। 4 জন রাজনীতিবিদ যাচ্ছেন। এটা করা হয়েছে কারণ যেহেতু আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার হস্তান্তর করা হবে, কাজে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি দলে অংশভুক্ত করছি। এর আগে লন্ডনে প্রধান উপদেষ্টার সফরকালে তাঁর প্রেস সচিব, এছাড়াও প্যারিসে আইন উপদেষ্টা এবং সবশেষ লন্ডনে তথ্য উপদেষ্টাকে অপদস্থের চেষ্টা করা হয়। নিউ ইয়র্কে এমন কিছুর আশঙ্কা সরকার করছে কিনা বা তা হলে মোকাবেলায় কী পদক্ষেপ তা জানতে চান সাংবাদিকরা। পশ্চিমের দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া, স্লোগান দেওয়া, মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা, এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই, কারোই নেই, ওই দেশের সরকারেরও নেই। আমি আসলে খুব আশঙ্কা করছি না, এই কারণে যে NYPD এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট যারা, তারা তাদের বিস্তর অভিজ্ঞতা, এবং আশা করছি যে কোনো মিসঅ্যাপ ঘটবে না। তবে ডেমনস্ট্রেশন হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি, কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই, ওদেরও নেই। 30 সেপ্টেম্বর রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মতো জাতিসংঘে বসছে উচ্চ পর্যায়ের সভা। মূলত বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিয়ে এ উদ্যোগ জাতিসংঘের। এ থেকে রোহিঙ্গা সংকট সমাধানের পথনকশা পাওয়ার আশা করছে সরকার।